বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে প্রথমত একটা সিবিআই অর্ডার দিয়েছিলেন, তারপর সেটাকে খারিজ হয়ে যায় গতকাল, আবার সেখানে সিবিআই অর্ডার দেন, আজকে আবার সেটা সিন্ডিকেট বেঞ্চ খারিজ করে দেন এবং তারপর তার এই অভিযোগ। দেখুন, কলকাতা হাইকোর্টে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা। সেখানে যদি এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন, কথাবার্তা বলেছেন, উইশ লিস্ট প্রকাশ্যে বলেছেন, মামলা সংক্রান্ত অবজারভেশনে বলেছেন, মামলার বাইরে অবজারভেশনে বলেছেন, কোর্টের বাইরেও মন্তব্য করেছেন, এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত। আজকে ডিভিশন বেঞ্চের আরেকজন মহামান্য বিচারপতিকে আক্রমণ করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে জাস্টিস সিনহাকে কি বলেছেন জাস্টিস সেন, তো এখন উনি উনি তো বিচারপতি, তো উনি আবার জাস্টিস অমৃতা সিনহার লয়ার বা মুখপাত্র হলেন কবে? যদি জাস্টিস অমৃতা সিনহার কোনো বিষয় খারাপ লেগে থাকে অন্য জাস্টিস সংক্রান্ত, সেটা নির্দিষ্ট পদ্ধতিতে বিচার ব্যবস্থার মধ্যেই জানাবার সুযোগ আছে তার যদি কিছু খারাপ লেগে থাকে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারও মুখপাত্র হবেন, এতে যেন মনে হচ্ছে যে তৃণমূল বিরোধী দু একজন ওখানে একটা উপদল তৈরি করেছে, বিচারপতিদের উপদল তৈরি করে চালাচ্ছে। বিচারপতিদের এর মধ্যে একটা উপদল তৈরি হয়েছে। নয় হলে জাস্টিস সিনহার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তিনি তার মতো প্রতিবাদ করবেন, অফিসিয়ালি করবেন, আইনি ভাষায় করবেন, তার বেঞ্চে বসে বলবেন। সেইটা তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তিনি সেটা বলছেন। এটা তো খুব মনে হচ্ছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সিনহার মুখপাত্র হয়ে গিয়েছেন। এটা কি করে হলো? আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে, এই জন্য ওনার একটা চিত্ত চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি অনুরোধ করব, যেভাবে ওনার এই পরের পর অর্ডার স্থগিতাদেশ পাচ্ছে, উনি দয়া করে বিচারপতির আসন থেকে নেমে এসে কোর্টের সাংবাদিক মিডিয়ায় জয়েন করুন, মিডিয়ায় জয়েন করুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাইলাইন স্টোরি বেরোবে, কোর্টের খবর করবেন, কার ঘরে কে ফিস ফিস করে কাকে কি বলল, কে কার কাছে গিয়ে কি কি বলল, কোন ঘরে কি হচ্ছে, কার কি করা উচিত, এগুলো জাস্টিস গাঙ্গুলি সাংবাদিক হলে সাংবাদিকতার উপকার হবে, সাংবাদিকরা সমৃদ্ধ হবেন। তিনি যে হাউসে কাজ করবেন তারা এক্সক্লুসিভ স্টোরি করবে, এক্সক্লুসিভ স্টোরি করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে জাস্টিস পদ ছেড়ে মিডিয়ায় এসে কোর্ট রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনে যুক্ত হওয়া উচিত। বলতে পারবো না, এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই শেষ কথা। বলছেন যে জোট ভেঙে যাওয়ার পেছনে অদিত চৌধুরী দায়ী, তার ব্যবহার বা তার এতক্ষণ ধরে বললাম। আমি কিন্তু একবারও ওই শব্দটা ব্যবহার করছি না। আমি বলছি এই পরিস্থিতির জন্য অধীর চৌধুরী দায়ী, এই পরিস্থিতিটার জন্য অধীর চৌধুরী দায়ী। হ্যাঁ, ফলে মানে কোনো গড়ার জন্য ভাঙার জন্য আমি বলছি না, কারণ অধীর চৌধুরী তার মুখে বিজেপির কথা শোনা যায়। বলছি আজকে ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে প্রধানমন্ত্রী আজকে ভাষণ দিচ্ছিলেন এবং সেটা বিজেপির তরফে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। শ্যামবাজার পানপাতার মোড়ে সেখানে মানে ভেঙে দেওয়া হয়, বিজেপি যেটা অভিযোগ যে পুলিশ তাদের কোনো অনুমতি দিচ্ছে না। যেখানে সেখানে যেখানে বাস ঘোরার জায়গা, যে জায়গাটা মানুষ দাঁড়ায়, সেখানে যদি অফিস টাইমে ঝামেলা করতে যায় তো কি করবে? পুলিশ প্রশাসন তার দায়িত্ব পালন করেছে, স্বাভাবিক হয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হয়, আইপিসি আর সিআরপিসিটা বিজেপি শাসিত রাজ্যে একরকম হবে আর অবিজেপি শাসিত রাজ্যে একরকম হবে, দুটো তো একসঙ্গে হতে পারে না। আর নতুন ভোটারদের কাছে তো সস্তা রাজনীতি করলেন প্রধানমন্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে যখন দেশ এগোচ্ছে তখন নতুন প্রজন্মকে তিনি ত্রেতা যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন। ফলে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার বদলে পিছিয়ে দেওয়ার একটা ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যেটা বলছেন যে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেন। প্রথমে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। আপনাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে এরকম বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তৃণমূল বিরোধী, তিনি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, ফলে তিনি নানাভাবে তার তৃণমূল বিরোধিতাটা প্রকাশিত হয়ে পড়ে এবং তিনি সবসময় প্রচারের কেন্দ্রে থাকতে চান এবং এমন কিছু বলতে চান যেটা নিয়ে বিরোধীরা হাতিয়ার করে তারপর কিছু প্রচারের রাস্তা পায়। তিনি সেই কাজ করেছেন। আমি তো আবার বলছি যে জাস্টিস সিনহা যদি মনে করে থাকেন যে অন্য কোনো জাস্টিস তাকে কোনো যেগুলি বলেছেন সেগুলি ঠিক নয়, তাহলে জাস্টিস সিনহা প্রতিবাদ করবেন। জাস্টিস সিনহা চিফ জাস্টিসকে জানাতে পারেন, জাস্টিস সিনহা নিয়ম মতো প্রতিবাদ করবেন। জাস্টিস সিনহার দরকার হলে তাঁর এজলাসে তিনি যথেষ্ট কথা বলেন, তিনি কথা বলবেন। জাস্টিস সিনহা জাস্টিস গাঙ্গুলিকে বলছেন, জাস্টিস গাঙ্গুলি তার মুখপাত্র হয়ে তিনি আবার বলছেন। এতে মনে হচ্ছে না যে জাস্টিস সিনহা জাস্টিস গাঙ্গুলি এর এইসব মানে তৃণমূল বিরোধী যারা রয়েছেন তারা একটা উপদল তৈরি করেছেন? এতে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার ক্ষতি হবে। আরেকটা বিষয় বলতে যে বিচারপতি অমৃতা সিনহা এটা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন এবং এটা প্রধান বিচারপতির তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। এটা উনি বিচারপতি সিনহার কাছ থেকে জানতে পেরেছেন এবং বিচারপতি সেন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করছেন। এখন এই অভিযোগটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গোটার মধ্যে নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই তো অভিযোগ আছে যে তিনি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, তাঁর রাজনৈতিক অবস্থান রয়েছে, তাঁর রাজনৈতিক উইশ লিস্ট যেটা স্বভাবতই তৃণমূল বিরোধী সেইগুলো তিনি প্রকাশ করে ফেলেন। তিনি তো প্রকাশ্যে একটা মামলা লড়তে লড়তে মামলার এক পক্ষের আইনজীবীকে বলছেন তার কাছ থেকে আইন শিখেছি। এই যে চূড়ান্ত পক্ষপাত দুষ্ট আচরণগুলো, এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে করে চলেছেন। আর জাস্টিস সিনহার যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে, তিনি যদি অফিসিয়ালি কোনো কমপ্লেন করে থাকেন, সে তো আইন আইনের পথে চলবে, নিয়ম নিয়মের পথে চলবে। তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির বাজার গরম করার বিবৃতিটা কোথায় আসছে? অভিজিৎ গাঙ্গুলি কি জাস্টিস সিনহার মুখপাত্র পদে জয়েন করেছেন? আমি যেমন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তাহলে জাস্টিস গাঙ্গুলি কি জাস্টিস সিনহার অন্যতম মুখপাত্র? তো এইগুলো তো তাকে জবাব দিতে হবে। বলছি অমিত শাহ যেদিন কলকাতায় আসছেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো ঘটনাচক্র। আর অমিত শাহজি তো নতুন আসছেন না, 2021 সালে তো ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, যত জি আছেন তারা ডেলি প্যাসেঞ্জারি করার পর তাদের যতবার মানুষ দেখেন ততবার বিজেপিকে কম ভোট দেবেন, যতবার তারা আসবেন তত বেশি আসনে বিজেপি হারবে। ফলে তাদের যাতায়াত এবং বিজেপির পরাজয় দুটোই সমান। আর আজকে প্রসন্ন রায়কে ডাকা হয়েছিল কিন্তু জানি আবার থেকে তরফ বলতে পারবো না, দুজন কাউন্সিলরকে নিলামে তলব করা বলতে পারবো না। জাস্টিস গাঙ্গুলি তিনি এজির উদ্দেশ্যে বলেছেন যে কিভাবে পদে আছেন জানা আছে। সে তো এজিও, জাস্টিস গাঙ্গুলি যখন এজি কে আপত্তিকর ভাবে বিলো দা বেল্ট কোনো কথা বলছেন, এটা এই সংযমটা যে কোনো বিচারপতির রাখা উচিত, তিনি বলছেন। তো এজিও তো তার সম্পর্কে যেগুলো শোনা যায় সেগুলো জাস্টিস গাঙ্গুলিকে শুনিয়ে দিয়েছে। যে শোনা যায় তিনি অমুক দলের সঙ্গে ঘনিষ্ঠতা, অমুক দলের প্রার্থী হওয়ার কথা হচ্ছে, তো সেগুলো তিনি বলেছেন। কিন্তু জাস্টিস গাঙ্গুলি যে পরিস্থিতিটা তৈরি করছেন সেটা আদালতের পক্ষে স্বাস্থ্যকর নয়। নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা আছে সেটা স্বাস্থ্যকর নয়। আমি এমন অর্ডার দেব, আমি ভুলভাল অর্ডার দেব, সেগুলো স্টে হয়ে যাবে। আমি পক্ষপাত দুষ্ট উইশলিস্ট নিয়ে অর্ডার দেবো, স্টে হয়ে যাবে। স্টে হয়ে গেলেই আমি খেপে যাব, খেপে গেলেই আমি যা তা কথা বলবো। এটা কি করে হতে পারে? যে কোনো মন্দিরে গিয়ে একটু শান্তির জল নিয়ে আসুন। যাতায়াতের পথে জাস্টিস গাঙ্গুলি যাতায়াতের পথে এই ধরনের মাথা গরম করে কোর্টটাকে যে অশান্তির জায়গায় পরিণত করছেন, তার আগে যাতায়াতের পথে যদি কোনো মন্দির পান একটু দাঁড়িয়ে মাথায় শান্তির জল নিয়ে আসবেন। আচ্ছা, এমনটা কি হতে পারে? আপনি আপনি রাজনৈতিক সাংবাদিক, রাজনীতিবিদ, আপনার কাছে প্রশ্নটা, সোনিয়া গান্ধীর একটা ফোন এলো
মমতা রাহুলের বৈঠক হলো, জোট মসৃণ হয়ে গেল। জানি না যে বিষয়টা, এটা এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, আমি সেইটুকুই জানি। না, আপনার কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জোটে হওয়ার ফিরে আসার সম্ভব? জোটে জলাঞ্জলি না? আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এখানে বসিনি, এখানে আমি দলের মুখপাত্র হিসেবে বসেছি। ফলে আমি দলের নেত্রী যেটা বলেছেন সেটাই শেষ কথা। দলের নেতৃত্ব বলেছেন যে ইন্ডিয়া জোট ভেঙে যায়নি। নেতৃত্ব কখনোই বলেননি ইন্ডিয়া জোট ভেঙে গেছে। ইন্ডিয়া জোট তো তার তৈরি, তিনি নাম দিয়েছেন। ফলে সেখানে যারা যারা সর্ষের মধ্যে ভূতের মতো ভেতরে থেকে বিজেপি দালালি করছেন, সেই অসন্তোষটা মাননীয় নেত্রী জানিয়ে দিয়েছেন। এটাই তো লাইন। এই শোনো,